ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স, জানালেন ম্যাক্রো। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের স্বীকৃতি এবং ইউরোপের অনেক দেশে পাসপোর্ট সেবা দেয়া হলেও পিছিয়ে ফ্রান্সে বাংলাদেশ মিশন। দ্রুত কার্যক্রম শুরুর দাবি প্রবাসীদের, শিগগিরই চালুর আশ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিল ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। এদিকে গাজার লাইফলাইন খ্যাত রাফায় চলছে পূর্ণমাত্রার আক্রমণ। মঙ্গলবারও বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলায় ১৩ নারীসহ নিহত হন অন্তত ২১ জন। একই দিন অপর এক হামলায় প্রাণ হারান আরও ৪৭ জন। এদিকে আইসিসির সাবেক কৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সাবেক প্রধানের বিরুদ্ধে। রক্তক্ষয়ী এ যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া কোনো নিষিদ্ধ বিষয় নয়, তবে তা উপযোগী একটি সময় দেয়া উচিত। একই দিন গাজায় ইসরায়েলের চালানো সামরিক অভিযান নিয়ে ইতালির পার্লামেন্টে আলোচনার সময় ফিলিস্তিনের পতাকা দেখান দেশটির বিরোধী দল 5 স্টার মুভমেন্টের বেশ কয়েকজন আইন প্রণেতা। এরই মাধ্যমে গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। শুধু ইতালির বিরোধী দল নয়, রাফায় গণহত্যা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব করা হবে বলে জানায় আলজেরিয়া। গাজায় চলমান সংঘাতের মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে তেল আবিবের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। ২০২১ সালে অভিযোগ ওঠে ফিলিস্তিনিদের দখলকৃত এলাকায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে ইসরায়েল। এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নেন তৎকালীন আইসিসির সাবেক প্রধান কৌশলী ফাতাউ বেনসুদা। এ নিয়ে বেশ কয়েক বছর ধরে বেনসুদার সঙ্গে যোগাযোগ করেন ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। শুধু যোগাযোগ নয়, তিনি যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বাদ দেন সেজন্য নানা ধরনের হুমকিও দেন সাবেক মোসাদ প্রধান। এদিকে চলমান যুদ্ধের মধ্যে নতুন এক বার্তা দিল কানাডা। দেশটিতে বসবাসরত পরিবারের সদস্যদের কাছে যেতে আগ্রহী ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ভিসার সংখ্যা বাড়িয়েছে ট্রুডো সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। পশ্চিমা সহ ইসরায়েলিদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড। দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। ঐতিহাসিক এ ঘোষণার পরপর কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ডাবলিন রামাল্লার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। অনেক বছর ধরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, তবে বিশ্ব রাজনীতি সহ নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার দেশটির পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। পাশাপাশি তুলে ধরেন ইসরায়েলের বর্বরচিত কিছু ঘটনাও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় ডাবলিন ও রামাল্লার মধ্যে। আয়ারল্যান্ডে ফিলিস্তিনি মিশনের মর্যাদা দূতাবাসে উন্নীত হবে এখন। অন্যদিকে ইসরায়েল জানায় আয়ারল্যান্ডের এমন পদক্ষেপে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটি। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ডাবলিন বলছে ইসরায়েল অযৌক্তিক কথা বলছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় খুশির জোয়ার বইছে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। অ্যাজ এ মুসলিম উই ফিল প্রাউড যে একটা খ্রিস্টান দেশগুলি তারা একটা মুসলিম কান্ট্রিকে তারা সাপোর্ট করেছে এবং এইভাবে আরো ইউরোপিয়ান দেশ সাপোর্ট করবে এটা আমরা আশা করি। আয়ারল্যান্ড সরকার প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই জন্য আমরা আয়ারল্যান্ড সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পর্যায়ক্রমে বিশ্বের সব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলেও আশা প্রকাশ করেন আইরিশরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। প্রতিবেশী দেশ ইতালি সহ ইউরোপের অনেক দেশে পাসপোর্ট সেবা চালু হলেও পিছিয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশন। আর তাই দ্রুত এই কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে মিশন কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে দূতাবাসে এসে পৌঁছেছে সরঞ্জামাদি। শিগগিরই চালু হবে এ সেবা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত।
ইউরোপে প্রবাসী বাংলাদেশি বসবাসের সংখ্যায় অনেক দেশের চেয়ে ফ্রান্স এগিয়ে থাকলেও নানা সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে। বিভিন্ন দেশের বাংলাদেশি মিশনে এরই মধ্যে চালু হয়েছে পাসপোর্ট সেবা, কিন্তু প্যারিসে এখনও তা চালু হয়নি। এ অবস্থায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দ্রুত এই সুবিধা চালুর দাবি জানিয়েছেন। অচিরে যেন আমাদের ফ্রান্স দূতাবাসে পাসপোর্ট সেবা চালু করা হয়। আমরা জোরালো দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের পাসপোর্ট সেবা এবং এনআইডি সেবাটা খুব দ্রুত ফ্রান্স দূতাবাসে চালু করেন। এদিকে পাশের দেশ ইতালিতে রয়েছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা, কিন্তু তা থেকেও বঞ্চিত ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। অনেকের এনআইডি কার্ড আছে, কিন্তু এনআইডি কার্ডের তথ্যগত অনেক ভুল রয়েছে, এগুলা সংশোধনের কোনো সুযোগ নাই। গুরুত্ব বিবেচনা করে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান কমিউনিটি নেতারাও। পাসপোর্ট এটা একটা সময়ের দাবি। এর আগেও বহুবার আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি সরকারকে অবগত করার জন্য যে পাসপোর্ট ফ্রান্সবাসীদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য কত ইম্পর্টেন্ট। এ বিষয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশনে যোগাযোগ করা হলে তারা জানান এই কার্যক্রম চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি এরই মধ্যে দূতাবাসে এসে পৌঁছছে। নির্দিষ্ট তারিখ না জানালেও দ্রুত এ সেবা মিলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। চলমান লোকসভা নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ভরাডুবি দেখবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যটিতে এবার অভাবনীয় সাফল্যের দেখা পাবে বিজেপি বলেও দাবি করেছেন তিনি। এদিকে ঈশ্বর মোদীকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন এই দাবির কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতায় গেলে প্রথমেই মোদীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ইডির তদন্ত শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাহুল। ঈশ্বর ने ही मुझे किसी काम के लिए भेजा है। সম্প্রতি নিজের জন্ম জৈবিকভাবে হয়নি বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন ঈশ্বর তাকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি কাজ করে যাবেন। সোমবার বিহারে এক জনসভায় অংশ নিয়ে মোদীর এই দাবির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেছেন পরমাত্মার কথা মোদীর নিজের তৈরি করা। নির্বাচনে বিজয়ী হলে মোদী সরকারের সব অনিয়মের তদন্ত ইডির মাধ্যমে করা হবে বলেও হুঁশিয়ারি করেন রাহুল। এর আগে সংসদীয় তদন্তের কথা বলেছিল কংগ্রেস। এদিকে সাক্ষাৎকারে পাকিস্তানের এক রাজনৈতিক নেতার রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনের বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পাকিস্তানের কারো সমর্থনের প্রয়োজন নেই বলে আগে জানিয়েছেন রাহুল ও কেজরিওয়াল। ওই সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মোদী। বলেন চলমান লোকসভা নির্বাচনের ফলাফলে দলের ভরাডুবি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যটিতে বিজেপি একতরফাভাবে বিজয়ী হবে উল্লেখ করে তিনি আরও বলেন এই চমক দেখে বিষণ্ণতায় ভুগছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। 7 দফার লোকসভার ভোট শেষ হবে আগামী 1 জুন, আর ফলাফল প্রকাশ হবে 4 জুন। রাহানুল রানা, সময় সংবাদ। ক্রোয়েশিয়ার আড্রিয়াটিক সাগরের তলদেশ থেকে মাছ ধরার প্রায় 200 কেজি জাল উদ্ধার করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার ও বিভিন্ন স্থানীয় বেসরকারি সংস্থার সহায়তায় ডুবুরিদের একটি দল প্রতি বছর 2 থেকে 3 টন সামুদ্রিক বর্জ্য সংগ্রহ করে। সমুদ্রের প্রাণীদের নিরাপত্তার জন্য তারা এমন কাজ করে যাচ্ছে। চারদিকে সুবিশাল সুনীল জলরাশি, মাঝে মাঝে সাগরের বুক চিরে সবুজ দ্বীপ চোখে পড়ে। আড্রিয়াটিক সাগরের গভীরে নিশ্ছিদ্র অন্ধকারে যেন অন্য আরেক পৃথিবী। কিছু সংরক্ষিত এলাকায় সামুদ্রিক প্রবাল, দুর্লভ প্রজাতির ডলফিন আর বিভিন্ন জলজ প্রাণীদের অভয়ারণ্য সাগরের গহ্বরের প্রাচুর্যের জানান দেয়। কিন্তু মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় এ সাগরগর্ভ মুক্তি পাচ্ছে না দূষণের কালো থাবা থেকে। যখন বিশ্বব্যাপী যুদ্ধের দামামা, চারদিকে দূষণের কালো ছাপ, জলবায়ুর বিরূপ প্রভাব, সেই ক্রান্তিকালেও একদল স্বেচ্ছাসেবী জীববৈচিত্র্য রক্ষায় ছুটে চলছে গহীন সাগরে। যেখানে পৃথিবীর উপরের মানুষই নিরাপদ নয়, সেখানে সাগরতলের নিরাপত্তা নিয়ে ভাবছে কিছু মানুষ। ক্রোয়েশিয়ার মোলার দ্বীপের আড্রিয়াটিক অঞ্চলে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ও ডুবুরিদের কর্মতৎপরতা নজর কেড়েছে জলবায়ু বিশেষজ্ঞদের। একটি ভিডিওতে দেখা যায় ডুবুরিরা সমুদ্রের তলদেশের বর্জ্য পরিষ্কার করার জন্য বেশ দক্ষতার সঙ্গে বেলুনের ব্যবহার করছেন। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে আমরা গত 3 বছর যাবৎ জড়িত আছি। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর সহায়তায় আমরা প্রতি বছর 2 থেকে 3 টন সামুদ্রিক বর্জ্য সংগ্রহ করি। ডুবুরিরা নতুন করে একদিনে প্রায় 200 কেজি মাছ ধরার জাল ও 6টি ফাঁদ উদ্ধার করেন। এর জন্য স্বেচ্ছাসেবী
স্বেচ্ছাসেবী দলটির 6 জন ডুবুরি 2 বার অভিযানে যান। কাজের ধারা অব্যাহত থাকলে এখন পর্যন্ত যতটুকু দূষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে তা পরিষ্কার করতে আরো 1 মাস সময় লাগবে। নাদিম মারজান, সময় সংবাদ। ইসলামের মূল ভিত্তির একটি হচ্ছে হজ। ইহরামের মতো পবিত্রতম পোশাক পরে ত্যাগের জীবনযাপনের শপথ নিয়েছেন মুসল্লিরা। এই বিশেষ পোশাক পরিধান করলেই অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। হজ ও ওমরার ইহরাম বাঁধার পর অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায়। পুরুষরা মাথা ও মুখ ঢাকতে পারবে না, কান ও ঘাড় পা খোলা রাখতে হবে। সেলাই করা কোনো পোশাক পরতে পারবেন না, তবে ঘড়ি, বেল্ট ও সাথে থাকা ব্যাগে সেলাই থাকলে সমস্যা নেই। পায়ের পাতার উপরের অংশ ঢেকে যায় এমন জুতা পরাও নিষেধ। চুল দাড়ি আঁচড়ানো ও সিঁথি করাও নিষিদ্ধ। নারীরা চেহারায় কাপড় লাগাতে পারবেন না, তবে মাথা ঢেকে রাখতে হবে। বিভিন্ন সাজ প্রসাধনী ঘ্রাণমুক্ত হলেও ব্যবহার করা নিষেধ। ইহরাম বাঁধার পর পুরুষ নারী উভয়ের জন্য আরও কিছু বিষয় নিষিদ্ধ হয়ে যায়। সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি সাবান, পাউডার, ক্রিম, পারফিউম ব্যবহার নিষিদ্ধ। সুগন্ধি জর্দাও খাওয়া যাবে না। হাত পায়ের নখ কাটা ছোট করা যাবে না। বিবাহ সংক্রান্ত আলোচনা করা নিষেধ। সহবাস করা, কামবাব সৃষ্টি হয় এমন কথা ও কাজ করাও নিষেধ। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।